বৃষ্টি সারপ্রাইজ। তুমি এই বৃষ্টি, বৃষ্টি কি হলো তোমার? বৃষ্টি কথা বলো বৃষ্টি, এই কি হয়েছে তোমার? বৃষ্টি, বৃষ্টি কি করে এখন? ও ডাক্তার, ডাক্তার। হ্যালো ডাক্তার সাহেব। আশা সাহেব, আপনি একটু বাইরে আসেন। আচ্ছা ঠিক আছে, চলুন। ম্যাডাম, আমার স্ত্রীর গুরুতর কিছু হয়নি তো? না না ভাইয়া, আপনার স্ত্রীর তেমন কিছু হয়নি। আর আপনার তো এখন মিষ্টি খাওয়ানোর উচিত। মিষ্টি খাওয়ানো উচিত মানে? আমি তো আপনার কথার আগে মতো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, আপনার জন্য একটা গুড নিউজ আছে। আপনার স্ত্রী প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলেছেন। কি? আমার স্ত্রী প্রেগনেন্ট? ভাইয়া, আপনার তো খুশি হবার কথা, আপনাকে এত বিষণ্ণ লাগছে কেন? না ম্যাডাম, আমি বিষণ্ণ না, আমি অনেক খুশি। আচ্ছা ম্যাডাম, এই নিন আপনার ফিস। ভাইয়া, আপনার স্ত্রীর একটু খেয়াল রাখবেন। অবশ্যই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ডাক্তার ম্যাডাম কি বলে গেল? আমার স্ত্রী প্রেগনেন্ট মানে? এটা কিভাবে সম্ভব? আমি তো 4 বছর হলো প্রবাসে থাকি, তাহলে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হলো কিভাবে? তার মানে আমার স্ত্রী কি অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইছে? দিনের পর দিন সে কি আমাকে ঠকাচ্ছে? এটা তো হওয়ার কথা না, কারণ আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে, আমিও আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আমার স্ত্রী আমার কাছে যখন যেটা আবদার করে, আমি তো তার সামনেই সেটা হাজির করে দিচ্ছি। তাহলে আমার স্ত্রী কেন অন্য ছেলের সাথে সম্পর্কে জড়াবে? না না, আমার মন বলতেছে এখানে কোনো রহস্য আছে। আমাকে এখন একটা কাজ করতে হবে। আমাকে রুমে গিয়ে স্বাভাবিক থাকতে হবে এবং আমাকে এটা দেখতে হবে এখানে বিষয়টা কী চলতেছে। আশরাফ, ডক্টর কি বললো? ডক্টর বললো কোনো টেনশনের কারণ নাই, তুমি আমাকে নিয়ে অতিরিক্ত টেনশন করছো তো, এই জন্য মাথা ঘুরে পড়ে গেছো। ও আচ্ছা, আমি আবার ভাবলাম কি না কি। দেখো তো আমার কপালটা কেমন, তুমি আজকেই বাসায় আসলে আর আমি আজকে অসুস্থ হয়ে পড়লাম। কোথায় আমি তোমার সেবা যত্ন করব, তোমাকে রান্না বান্না করে খাওয়াবো, তা না আমি নিজেই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছি। যাই হোক, বাদ দাও, তুমি অনেক কষ্ট করে এসেছো, ফ্রেশ হও, একটু রেস্ট করো, আমি তোমার জন্য একটু নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ও মাই গড, আমার স্ত্রীর কি অভিনয়! ওর অভিনয় দেখে আমি তো নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, কিন্তু তার অভিনয়ের মাধ্যমে এমনভাবে প্রকাশ করতেছে সে অন্তঃসত্ত্বাই না। বাহ বাহ বৃষ্টি, আমি তোমাকে দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, কিন্তু আমি বিশ্বাসঘাতকতা, বেঈমানি, প্রতারণা সহ্য করব না। হ্যালো, হ্যাঁ জান, শোনো না, একটা তো অনেক বড় বিপদ হয়ে গেছে। হঠাৎ করে আমার হাজবেন্ড প্রবাস থেকে দেশে চলে আসছে, এই যে আজকে সকালে। এখন আমি কি করব বলো তো? আর দেখো, তুমি ভালো করেই জানো যে আমি প্রেগনেন্ট। এখন এই বিষয়টা যদি কোনোভাবে আমার হাজবেন্ডের কানে যায়, তাহলে তো আমার সংসার নষ্ট হয়ে যাবে। না না, আমি না কোনো রিস্ক নিতে চাই না। তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমি ডিসিশন নিয়ে ফেলেছি যে আমার স্বামী যা যা টাকা পয়সা গয়নাগাটি যা এনেছে আর আমার যা যা আছে সব কিছু নিয়ে তুমি আর আমি চলে যাব, তারপরে দুজনে গিয়ে বিয়ে করে নিব। এখন তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, কিন্তু যা করবে খুব সাবধানে করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি এখন, বাই, পরে কথা হবে। আশরাফ, পানি। কি ব্যাপার, ঘুমিয়ে গেছে? হ্যাঁ তাই তো, মুখ যখন ঘুমিয়ে গেছে, এটাই মোক্ষম সুযোগ আমার বেরোনোর। যাই।
আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি এতদিন কার সাথে সংসার করছি। এই মানুষটাকে ভালোবাসছি, এই মানুষটার সাথে সংসার করছি, যাকে আমি বিয়ে করছি। ভিলেন যত শক্তিশালী হোক না কেন, সিনেমার শেষ দৃশ্যে ভিলেন নায়কের কাছে পরাজিত হবে, এটাই স্বাভাবিক। বৃষ্টি, এখন তুমি আর তোমার নাগর আমার কাছে পরাজিত হবা, এটাই স্বাভাবিক। আমি তোমাকে আর তোমার নাগরকে হাতে নাতে ধরবই। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আরে এই, তোমার আসতে এতক্ষণ সময় লাগে? আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। আরে আর বলো না, বাসায় সব কিছু ম্যানেজ করে আসতে আসতে একটু লেট হয়ে গেল। এই, টাকা পয়সা সোনা দানা সব কিছু এনেছো তো? আর হ্যাঁ বাবা, এই ব্যাগে সব কিছু আছে, এগুলো আনতে গিয়েই তো এতটা লেট হলো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জান, শুনো, আমি এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে গেলে তো আমাদের একটা রিক্সা লাগবে নাকি? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এখানে বসো, আমি একটা রিক্সা নিয়ে এসি। তুমি বরং ব্যাগটা আমার কাছে দিয়ে যাও। আরে না, ব্যাগটা তোমার কাছে থাকলে যদি কেউ নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি বসো এখানে। হ্যাঁ আল্লাহ, এটা কি হলো আমার সাথে? ও এখন আসছে না কেন? আর ওর ফোনটাই বা কেন বন্ধ? তার মানে কি ও আমাকে ঠকালো? ও কি আর আসবে না? না, ও আর আসবে না। আশরাফ, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন, আমাকে দেখে অবাক হয়েছ? না না, তেমন কিছু না, কিন্তু তুমি এখানে কিভাবে? আসলে আমি যখন বাসায় প্রথম পা দিই তখনই আমি জানতে পারি তুমি আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছো। তুমি যখন তোমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলা সব কিছু আমি শুনতে পাই। ইভেন তুমি যখন আমার সকল টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে আসতেছিলা তখন আমি সব কিছু দেখতে পাই, কিন্তু আমি তোমাকে তখন কিচ্ছু বলিনি। কেন বলিনি জানো? কারণ তোমাকে এই দিনটি দেখানোর জন্য, এই দিনটি উপলব্ধি করানোর জন্য। কারণ আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে স্বামীর থেকে আপনজন দুনিয়াতে আর কেউ হয় না। বৃষ্টি, তোমাকে একটা কথা বলি, যদি কোনো ছেলে কোনো বিবাহিত মেয়ের সাথে সম্পর্কে জড়ায় তখন বুঝতে হবে সেখানে কোনো স্বার্থ আছে। শুধুমাত্র স্বার্থ উদ্ধার করার জন্যই সেই ছেলেটি ওই বিবাহিত মেয়ের সাথে সম্পর্কে জড়ায়। বৃষ্টি, আমি তোমার জন্য কি করি নাই, কি দিনে আমি তোমাকে বলো তো, যে আমার অনুপস্থিতিতে তুমি এমন একটা কাজ করলা যে মানুষটা তোমাকে সুখী করতে গিয়ে দেশের মায়া ত্যাগ করে প্রবাসের মাটিতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রম করতেছে। সে মানুষটাকে ঠকাতে তোমার বিবেকে এতটুকু বাধ্য না? আমি তোমাকে বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু ভালোবাসার প্রতিদান হিসেবে তুমি যে আমাকে এত বড় একটা উপহার দিবা সেটা আমি তোমার কাছে আশা করিনি। ভালোবাসতাম, কিন্তু ভালোবাসার প্রতিদান হিসেবে তুমি যে আমাকে এত বড় একটা উপহার দিবা সেটা আমি তোমার কাছে আশা করিনি। বৃষ্টি, তোমার মনে আছে তুমি বিয়ের পর থেকে সব সময় আমাকে একটা কথা বলতে, প্রবাস জীবন কষ্টের কি না? খেয়াল করে দেখেছো আমি সব সময় তোমাকে একটা কথা বলতাম, আরে ধুর, প্রবাস জীবন কষ্টের না। সত্যিটা শুনবা, প্রবাস জীবন এতটা কষ্টের তোমরা যারা দেশে থাকো একটা দিন যদি দেখতা ঘুমাইতে পারতে না জানো। টানা 16 ঘন্টা 18 ঘন্টা আমাদের কাজ করতে হয়। বাসায় যখন যাই গিয়ে নিজের হাতে রান্না করে খেতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বস আমাদের সাথে। তারপরও এত পরিশ্রম করি কেন জানো? শুধুমাত্র পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, তোমার মতো ভালোবাসার মানুষদের জন্য। আমি বিশ্বাস করো প্রবাসের মাটিতে সব সময় তোমার কথা ভেবেছি, আমাদের পরিবারটার কথা ভেবেছি। কারণ এই দুনিয়াতে আমার তো আপনজন বলতে তুমি ছাড়া আমার কেউ নাই।
আমি সব সময় তোমার কথা ভেবেছি, আমাদের ভবিষ্যতের কথা ভেবেছি, আমাদের সংসারটা কিভাবে ভালো থাকবে সেটাই ভেবেছি। অথচ বৃষ্টি, তুমি আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছো। বৃষ্টি, একটা জিনিস মনে আছে তোমার? আমি গতবার যখন দেশে আসছিলাম তখন কিন্তু এই ব্লেজারটাই পরে আসছিলাম। দেখো, আবারও সেম ব্লেজারটাই পরে আসছি। কেন পরে আসছি জানো? মন চাইলেও আমাদের অনেক কিছু কিনতে ইচ্ছে করে প্রবাসের মাটিতে, কিন্তু আমরা সেগুলো কিনি না। কেন কিনি না জানো? শুধুমাত্র এই পরিবারের জন্য, তোমার মতো ভালোবাসার মানুষের জন্য। আমার মতো হাজারো প্রবাসী, লাখো কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা দেশে আসতে পারে না। কেন আসতে পারে না জানো? কারণ তারা যদি দেশে আসে তাহলে দেশের মানুষগুলো কিভাবে ভালো থাকবে, কিভাবে আনন্দ থাকবে। শুধুমাত্র এই চিন্তা চেতনার জন্যই প্রবাসীরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রবাসের বাড়িতে পড়ে থাকে। জানো বৃষ্টি, আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে এই ভেবে যে মানুষটার জন্য আমি আমার দু হাত দিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছি প্রবাসের মাটিতে, সে মানুষটা কিনা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে। ইভেন আমার স্বর্ণ অলংকার, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে সে ছেলের সাথে পালিয়ে যাচ্ছে। অথচ দেখো আমি কতটা বোকা, দিনের পর দিন তোমাকে বিশ্বাস করে গেছি, ভালোবেসে গেছি, আর প্রতিদান হিসেবে আজকে এত বড় একটা উপহার পেলাম। তুমি আমাকে বলে দিতে পারতে বৃষ্টি, তোমার লাইফে আমার কোনো অস্তিত্ব নেই, আমি এমনিতে সরে দাঁড়াতাম। এত বড় ছলনা, এত বড় প্রতারণা তুমি আমার সাথে না করলেও পারতে। এই যে দেখো, আমার এই হৃদয়, এখানে শুধু তোমারই নাম উচ্চারিত হয়, কারণ আমি তোমাকে ভালোবাসি বৃষ্টি। জানো বৃষ্টি, আমি যখন প্রবাসের মাটিতে অক্লান্ত পরিশ্রম করি না, তখন আমার প্রবাসী ভাইয়ের আমাকে বলে, ভাই তুমি এত পরিশ্রম কেন করতেছ? তখন আমি তাদেরকে বলি, বাংলাদেশে আমার একজন ভালোবাসার মানুষ আছে, আমার ভালোবাসার স্ত্রী আছে, যে কিনা আমাকে অনেক ভালোবাসে। আমি তার জন্য এত পরিশ্রম করতেছি, কিন্তু তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই। তুমি দিনের পর দিন আমার ভালোবাসা নিয়ে খেলছো, আমার বিশ্বাস নিয়ে খেলছো, আমার ভালোবাসা ভেঙে দিচ্ছ। তুমি কি একটাবারও জন্য চিন্তা করো নাই আমার কি হবে? আরে তুমি ছাড়া এই দুনিয়াতে আমার তো আপনজন বলতে আর কেউ নাই। এত বড় বেঈমানি, এত বড় প্রতারণা তুমি আমার সাথে না করলেও পারতে। এসব করার আগে তোমার একটাবার ভাবা উচিত ছিল যে মানুষ তোমাকে এত ভালোবাসে, তোমাকে সুখী করার জন্য প্রবাসের মাটিতে গিয়ে এত পরিশ্রম করতেছে, সে মানুষটাকে ঠকানো তোমার উচিত হবে না। জানো বৃষ্টি, আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে একটা জিনিস জানতে, জন্মের আগেই যদি সৃষ্টিকর্তা জীবন সঙ্গী নির্ধারণ করে রাখেন, তাহলে জন্মের পর কেন ভুল মানুষের সাথে দেখা হয়, ভুল মানুষের সাথে সম্পর্ক হয়? এত বড় বেইমানিটা কেন হয়? এত বড় প্রতারণা কেন হয়? হিসাবটা আমি মেলাতে পারলাম না বৃষ্টি। বৃষ্টি, আমি তোমাকে একটা কথা বলি, যদি তুমি কাউকে মন থেকে ভালোবাসতে না পারো, কারোর সাথে মিথ্যা প্রেমের অভিনয় করো না, মিথ্যা প্রেমের নাটক করো না। কারণ যার মন ভাঙে, হৃদয় ভাঙে, সে বোঝে কষ্টটা কি। কারোর সাথে গেম খেলো না বৃষ্টি। আশরাফ, দেখো, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি আমি যেটা করেছি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। দেখো, তুমি আমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে প্রবাসে চলে গেছো, তুমি সব সময় কাজে ব্যস্ত থাকো, আমাকে সময় দাও না। আর সেই সময়
আমার ওই ছেলেটার সঙ্গে পরিচয় হয়। ও আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছে, আমাকে অনেক কিছু বলেছে, অনেক ভালোবাসা দিয়েছে আশরাফ। তোমার জায়গাটা একসময় আস্তে আস্তে আমি নিজের অজান্তেই ওকে দিয়ে দিয়েছি আশরাফ। আমি আজকে বুঝতে পেরেছি যে আমি অনেক বড় একটা ভুল করেছি। ও যে এইভাবে আমাকে ঠকাবে, আমার সঙ্গে প্রতারণা করবে, আমি কখনোই বুঝতে পারিনি আশরাফ। আসলেই তুমি সত্যি কথা বলেছো, বিবাহিত মেয়েকে না কেউ মন থেকে ভালোবাসে না, শুধুমাত্র আমাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে। আমি এটা কখনোই বুঝতে পারিনি আশরাফ। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি জানো আমার পেটে না ওর সন্তান, আর আমার বাবা মা অনেক গরিব। তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা। আমি যদি এভাবে আমার বাসায় যাই, আমার বাসা থেকেও আমাকে মেনে নেবে না, সমাজে আমি মুখ দেখাতে পারবো না আশরাফ। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর তোমার টাকা পয়সা গয়নাগাটি আমি সব কিছু না ওই ছেলেটার হাতে তুলে দিয়েছিলাম। বৃষ্টি, তুমি চুপ থাকো, আমি সব জানি। ওই ছেলে টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল ঠিকই, কিন্তু আমি তাকে ধরে ফেলেছি, তাকে পুলিশে সোপর্দ করেছি। মানে কিভাবে? হ্যাঁ, আমি ওকে ধরে ফেলেছি। তুমি কি সবটা জানতে তাহলে? হ্যাঁ, আমি সবই জানতাম। আমি এটাও জানতাম ওই বাচ্চা আমার না, ওই ছেলেরই বাচ্চা। কিন্তু এত কিছু জানার পরও শুধুমাত্র এই দিনটি দেখানোর জন্য, এই দিনটি উপলব্ধি করানোর জন্য তোমাকে আমি কিচ্ছু বলিনি। আসলে কাকের বাসায় কুকিল এসে ডিম পেড়ে যায়, দিন শেষে কাক জানতেই পারে না আমি না হয় কুকিলের বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে লালন পালন করে যাব। এছাড়া তো আমার আর করা কিচ্ছু নেই। তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের, সব দোষ আমার কপালের। যাওয়ার হয়েছে বৃষ্টি, চলো বাসায় চলো। আর তোমাকে যেহেতু আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তোমাকে একটা কথা আবারও বলতেছি, এভাবে কারো মন নিয়ে, কারো হৃদয় নিয়ে খেলো না, কারোর সাথে প্রতারণা করো না, কারোর সাথে প্রতারণা করো না। আশরাফ দেখো, তুমি এভাবে আমাকে বলো না। আমি না আজকে একটা জিনিস দেখে ভীষণ অবাক হয়ে যাচ্ছি। একটা মানুষ এত ভালো কিভাবে হতে পারে? আমি এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম, তারপরেও তুমি আমাকে ক্ষমা করে দিলে, আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছো। আশরাফ, আমি কোনোদিন আর তোমার বিশ্বাস ভাঙবো না, তুমি বিশ্বাস করো। আমি এরপর থেকে ভালোভাবেই চলবো, আমি তোমার সব কথা শুনে চলবো আশরাফ। আচ্ছা ঠিক আছে, চলো তুমি বাসায় চলো, বাসায় চলো।